ফারহান আলী সারা পশ্চিমবঙ্গের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে। এটা এক্সপেক্টেড ছিল? খুব একটা ছিল না, খুব একটা এক্সপেক্ট করিনি। সেমিস্টার 3 আর সেমিস্টার 4 দুটো মিলিয়ে উচ্চ মাধ্যমিক কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করেছিস? সত্যি বলতে সেমিস্টার সিস্টেমে আমি খুব একটা পক্ষপাতী নয়। আচ্ছা, তার কারণ হচ্ছে যে রামকৃষ্ণ মিশন এই জাতপাত ধর্মের অনেক ঊর্ধ্বে, কিন্তু তোর কখনো মনে হয়েছে যে এখানে আমি একজন মুসলিম বলে হীনমন্যতা বোধ করছি? মা শারদ একবার বলেছেন যে শরদও আমার ছেলে, আমজাদও আমার ছেলে। একদম। এই যে চিন্তা ভাবনাটা আর যে কোনো ধর্মের যে কোনো ধর্ম সংস্থান হোক না কেন কারোর মধ্যে ছিল না। সবাই একসাথে গীতা পাঠ করতো সংস্কৃতে, তার বঙ্গানুবাদ একজনকে পাঠ করতে হতো, আমি করতাম। তোর এই পড়াশোনাতে এসওই বাংলা কোনোভাবে তোর পাশে থাকতে পেরেছে? থার্ড সেমিস্টারের আগে আমাদের একটা ডেডিকেটেড ল্যাব টাইম দেওয়া হতো রাত্রেবেলা করে, যে এই টাইমে ইউটিউব থেকে তুমি পড়তে পারো। আমি তখন আপনার ক্লাস কিছু কিছু করেছিলাম। আমাদের একটা বন্ধু ছিল, ও মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্ক করেছিল। ও আপনার খুব ভালো মিমিক্রি করতে পারতো। আচ্ছা আচ্ছা। চে গুয়েভারার ছবি তোর এখানে লাগানো, চে গুয়েভারাকে নিশ্চয়ই আদর্শ হিসাবে মানিস? চে গুয়েভারা একমাত্র এমন রেভলিউশনারি বা পলিটিক্যাল সিম্বল যে কখনো ক্ষমতার পিছনে ছোটেনি। তোর মনে হয় যে ছাত্রছাত্রীরা একটা বাঁধা ধরা ছকে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা করে পড়ে, সেইটা মেনটেন করা উচিত? না, আমার মনে হয় জোর করে পড়া একটা টাইমে উচিত। ফারহান আলী উচ্চ মাধ্যমিকে ওর প্রাপ্ত নম্বর 489 ও এবছর সারা পশ্চিমবঙ্গের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে। অ্যাচিভার্স ডায়েরিতে আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্ক করেছে। আমরা তাদের কাছ থেকে শুনে নিচ্ছি এমন কিছু কথা যেগুলো আগামীর জন্য, অর্থাৎ আগামীর ছাত্রছাত্রীদের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য, যাতে করে তারা তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে পারে, তাদের রুটিন ঠিক করতে পারে, কিভাবে তারা পড়বে এই সমস্ত কিছু ইম্পর্টেন্স তারা বুঝতে পারে, এবং তার পাশাপাশি এই সমস্ত র্যাঙ্কারদের দ্বারা প্রভাবিত হতে পারে, মোটিভেটেড হতে পারে, এই সব কিছু। ফারহান, তোকে স্বাগত। একেবারে আমরা একটা খোলামেলা আড্ডা বলতে পারিস, আলোচনা করব যে যাতে করে তোর পরবর্তীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে, যারা তোর ছোট ছোট ভাই বোন, তারা তোর থেকে অনেকটা শিখতে পারে, তোর যে শিক্ষণীয় বা লেসেনগুলো সেগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে তারাও যাতে জীবনে এগিয়ে যেতে পারে। তো একেবারে শুরুতে যেটা বলার, যে সবাইকেই এটা প্রশ্ন করছি যে এই অষ্টম স্থান, এরপর অনুভূতিটা কেমন? ভালো লাগছে। ভালো লাগছে। এটা এক্সপেক্টেড ছিল? খুব একটা ছিল না, খুব একটা এক্সপেক্ট করিনি। আচ্ছা, যে র্যাঙ্কিংয়ে চলে আসবো। আচ্ছা, মানে পড়াশোনাটা পড়াশোনার জন্যই করেছিস, সব কিছু দিয়ে একেবারে গভীরতা ছুঁয়েছিস, কিন্তু কোনো এক্সপেকটেশন সেভাবে রাখিস না? আচ্ছা, মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল? আমি 1 নম্বরের জন্য 10th হইনি, মানে 10th হয়েছিল 684-তে, আমি পেয়েছিলাম 683। আচ্ছা, তাহলে সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে এবার। তুই রামকৃষ্ণ মিশনে নরেন্দ্রপুরে পড়াশুনো করতিস, এটা বোধহয় ক্লাস 5 থেকেই একেবারে। ওখানে পড়াশোনার পরিকাঠামো বা একেবারে যে পরিবেশ, সেই সমস্ত কিছু সম্পর্কে যদি একটু বলিস। 5 থেকে 10 অবধি যা পরিবেশ ছিল, 11-12 একটু চেঞ্জ হতো, কিন্তু জিনিসটার স্ট্রাকচার একই রকম ছিল। আমাদের কাছে মোবাইল ফোন কিছুই থাকতো না। আচ্ছা। আর সকালে 2 ঘন্টা আমাদের ডেডিকেটেড স্টাডি হল ছিল, যেখানে আমাদেরকে, মানে আমরা কখনো রুমে খুব কম পড়তাম। আমাদের একটা ডেডিকেটেড স্টাডি হল ছিল যেখানে আমরা সবাই মিলে যেতাম, সবার জন্য বেঞ্চ থাকতো, বসে ওখানেই বই খাতা নিয়ে গিয়ে পড়তাম, আবার রুমে চলে আসতাম। আচ্ছা। আর 11-12-এ আমাদের স্কুল মাস্ট ছিল, মানে আমরা কেউ কম্পিটিটিভের প্রিপারেশনের জন্য যে শুধুমাত্র কম্পিটিটিভ প্রিপারেশন করতাম এটা নয়, প্রতিদিন স্কুল যেতেই হতো। আর তার সাথে কম্পিটিটিভের জন্য আলাদা ক্লাস সকালবেলা সন্ধ্যাবেলা আমাদের দেওয়া হতো। অন্য বাইরে থেকে স্যারেরা এসে, যেই বেস্ট নাকি যেই নিট দুটোই? আমাদের 11-এ দুটো সেকশন, মানে 11-এর পর থেকে ভাগ হয়ে যায় সায়েন্সটা এ আর বিতে। এ সেকশন হচ্ছে অনলি ইঞ্জিনিয়ারিং, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর তার সাথে সাথে স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স। আর বি সেকশনে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাথে বায়োলজি। ওদের বায়োলজিতে বেশি ফোকাস দেওয়া হয়, মেডিকেল সেকশন ওটা। আচ্ছা আচ্ছা ফারহান, মোটামুটি তুই তো জন্মসূত্রে মুসলিম, এবং রামকৃষ্ণ মিশনে তুই বলছিলিস যে তোদের 90 জন যে ছাত্রছাত্রী বা উচ্চ মাধ্যমিক যারা দিয়েছে তার মধ্যে 5 জন মতো মুসলিম ছাত্রছাত্রী ছিল। তো কখনো মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে জানি যে রামকৃষ্ণ মিশন এই জাতপাত ধর্মের অনেক ঊর্ধ্বে, কিন্তু তোর কখনো মনে হয়েছে যে এখানে আমি একজন মুসলিম বলে হীনমন্যতা বোধ করছি বা সেরকম কোনো সমস্যা? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন অ্যাজ আ হোল ধর্ম জাতির ঊর্ধ্বে, মানে এতটাই যে আমি সকালবেলা করে আমাদের প্রত্যেক সকালে গীতা পাঠ হতো, সবাই একসাথে গীতা পাঠ করতো সংস্কৃতে, তার বঙ্গানুবাদ একজনকে পাঠ করতে হতো, আমি করতাম। আচ্ছা।
রাত্রেবেলা পাঠ হতো, সেটা রামকৃষ্ণ কথামৃত হোক, আমার ভারত অমর ভারত হোক, বা যে কোনো রামকৃষ্ণ বিবেকানন্দ রিলেটেড বই, সেগুলোও আমি পাঠ করতাম আর সবাই শুনতো মাইকে আমি বলার পর। বাহ। এই জিনিসগুলো রামকৃষ্ণ মিশনে এক্সিস্ট করে, মানে তাই জন্যই এই যে রামকৃষ্ণ মিশন, মানে অনেক ধর্মীয় সংস্থান আছে, অনেক কালচারাল সংস্থান ভারতবর্ষে এসেছে, কিন্তু রামকৃষ্ণ মিশন 1000 বছরে একটাই আসে। একদম। তার কারণ এই যে সবাইকে নিয়ে চলা, সর্বধর্ম সমন্বয়। একেবারেই। এবং রামকৃষ্ণের যে কথা, যত মত তত পথ, আমরা সেই কথারই তো অনুসারী। হ্যাঁ, যে মা শারদা একবার বলেছিলেন যে শরদও আমার ছেলে, আমজাদও আমার ছেলে। একদম। এই এই যে চিন্তা ভাবনাটা আর কোনো, যে কোনো ধর্মের যে কোনো ধর্ম সংস্থান হোক না কেন, কারোর মধ্যে ছিল না, একমাত্র রামকৃষ্ণ মিশনের মধ্যে এই জিনিসটা প্রোপাগেট করেছিল। একদম। এবং আমার মনে হয় খুব ব্যক্তিগতভাবে যে এই চিন্তা ভাবনাটা আজকে যদি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, যে আমজাদও আমার ছেলে এবং রামও আমার ছেলে, এই বিষয়টা যদি থাকে, তাহলেই বোধহয় ভারতবর্ষ আরো অনেক ভালো ভারতবর্ষ হতে পারে। সেটাই, এই জিনিসগুলো মানে পড়া উচিত। একটা টাইম আমরা সবাই গর্ব করি বিবেকানন্দ এখানে জন্মেছিলেন, সুভাষচন্দ্র বসু আমাদের বাংলায় জন্মেছিলেন, কিন্তু আমরা পড়ি না। একেবারে গর্বটা করি কিন্তু পড়ি না, এবং যদিও পড়ি, তার প্রতিফলনটা আমরা সমাজে ফেলি না, আমরা ঘর থেকে বেরিয়ে ভুলে যাই। এই জিনিসগুলো জানা উচিত। একদম। তো তোর সাবজেক্ট ওয়াইজ নাম্বার কেমন এসছে উচ্চ মাধ্যমিকে? আমার কেমিস্ট্রিতে সব থেকে কম এসেছে 94। আচ্ছা। বাংলায় 95। আচ্ছা। ইংলিশে 98, ফিজিক্সে 98, ম্যাথসে 99, স্ট্যাটিস্টিক্সে 99। বাহ, সাবাস, মানে খুবই ভালো রেজাল্ট এসেছে। আচ্ছা, এই যে 94 বা 95 যেগুলো হয়েছে, আমার আগের দিন আদ্রিতের সাথে কথা হচ্ছিল, আদ্রিত বলছিল যে ওদের স্কুলে, মানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, সবাইকে একেবারে প্রজেক্টে ফুল মার্কস দেয়নি। তো সেক্ষেত্রে তোর ক্ষেত্রে কি প্রজেক্টে সব ফুল মার্কস ছিল? প্রজেক্টে সবগুলোতেই ফুল মার্কস, যেগুলো গেছে সেগুলো একদম পরীক্ষার হলেই গেছে। আচ্ছা, মানে থিওরি, মানে লেখাতেই গেছে। সেমিস্টার 3 আর সেমিস্টার 4 দুটো মিলিয়ে উচ্চ মাধ্যমিক। তো সেমিস্টার 3 তো এবছর এমসিকিউ বেসড হলো, সেমিস্টার 4 ডেসক্রিপটিভ বেস হলো। কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করেছিস, বা এক্স্যাক্টলি কিভাবে ম্যানেজ করলে আগামীতে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা খুব ভালো স্কোর করতে পারে? সত্যি বলতে সেমিস্টার সিস্টেমে আমি খুব একটা পক্ষপাতী নয়। আচ্ছা। তার কারণ হচ্ছে এই সেমিস্টার সিস্টেমের জন্য কম্পিটিটিভের প্রিপারেশন প্রচণ্ড হ্যাম্পার হয়, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছে, আমার হয়েছে। কারণ সেপ্টেম্বরে একটা আস্ত বোর্ড পরীক্ষা দিয়ে দিল, তার জন্য তার একটা প্রিপারেশন আছে আলাদা, যেটা পুরোপুরি আলাদা একেবারে। যেই তারপর মাত্র 3 মাস রেখে সেমিস্টার 4। হ্যাঁ, সেটা তো আছে। তার উপরে একটা মার্চ সময়, সেপ্টেম্বর যে টাইমটা, ওই টাইমটা প্রচণ্ড ভাইটাল। কারণ আমাদের সবারই এম থাকে যে নভেম্বরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করে দিয়ে তারপরে রিভিশন দিয়ে পরে যেই জন্য পড়বো, কিন্তু সেই সুযোগটা আমাদের না। আর আমরা যেহেতু ফার্স্ট ব্যাচ, যে টিচাররা আমাদেরকে পড়াতেন ওখানে, তারাও এই জিনিসটার সঙ্গে অ্যাকাস্টম ছিলেন। একেবারেই। সেমিস্টারের 15 দিন আগে থেকে আমাদের সব ক্লাসেস বন্ধ হলো। আচ্ছা। যেই জন্য কোনো প্রিপারেশন নেই, 15 দিনের থেকেও বেশি টাইমের আগে। তখন আমাদের স্কুল থেকে মক টেস্ট নেওয়া হলো, যেখানে পুরোপুরি বোর্ড ফোকাসড একটা মক টেস্ট হলো। যে চ্যাপ্টারগুলো ছিল, যেগুলো হয়তো যেই পরে পড়ানো হতো বা আগে পড়ানো হতো, অনেক সমস্যা, অনেক পরে বা আগে কিছু একটা করা, সেগুলো আগে পরে হলো। আমাদেরকে বোর্ড লেভেল একটা জিনিস পড়তে হলো, রুটিনটা ঘেটে গেল। তারপরে আর একটা আবার সেমিস্টারের সময়ও প্রবলেম ছিল। এই যে এবার আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল, আমরা এমসিকিউ পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিলাম। আমাদের নরেন্দ্রপুরে 2 সপ্তাহ অন্তরে মক টেস্ট হতো কম্পিটিটিভের জন্য, তাই এমসিকিউ পরীক্ষা আমরা অভ্যস্ত ছিলাম, অনেকে থাকে না। নতুন করে একটা বোর্ড এক্সাম যখন ওএমআরে হয়, ওএমআরে কিছু ভুল হলে ওএমআর রিপ্লেসমেন্ট ছিল না। আমার কেমিস্ট্রিতে 2 নম্বর এইভাবে ভুল হয়েছে, আমি ভুল মার্ক করেছিলাম ওএমআরে। আচ্ছা। না হলে কেমিস্ট্রি 96 হয়ে যেত আমার। হ্যাঁ, এবার এই জিনিসগুলো অনেকের সাথেই হয়েছে, আমাদের স্কুলের অনেকের সাথে হয়েছে। তো এর জন্য একটা নাম্বার কাটা গেল। আগে যেটা এক দফায় নাম্বার কাটতো, যে একটা পরীক্ষা হচ্ছে 1 দফায় নাম্বার কাটে, এখানে 2 দফায় নাম্বার কাটে। ওখানেও কিছু যাবে, এখান থেকে রিটার্ন থেকেও কিছু যাবে, টোটালটাও হ্যাম্পার হলো। প্লাস এই যে বললাম টাইমের এদিকে হেরফের হয়েছে, 3 মাসের মধ্যে আর একটা রিটার্ন পরীক্ষা, তার প্রিপারেশন আলাদা পুরো এমসিকিউ থেকে। বুঝতে পারছি। আমিও শুরু থেকেই এই সেমিস্টার সিস্টেম ছাত্রছাত্রীদেরকে বলেছি যে এটা, এবং ফার্স্ট টাইম যেহেতু খুব হ্যাম্পার হওয়ার জায়গা, তো খুব একটা প্রয়োজনীয়তা ছিল বলে আমারও মনে হয়নি কখনো যে তার আগের যে সিস্টেমটা ছিল একেবারে ইয়ারলি এক্সাম, সেটা বোধহয় আরও বেশি ভালো ছিল। সেটাকে একটু আপডেট করতে পারতো, এমসিকিউ বেসড কিছুটা করতে পারতো, কিন্তু সেটা না করে এই 2টো সেমিস্টারে ভাঙাটা আমার ক্ষেত্রেও খুব একটা গ্রহণযোগ্য লাগেনি। কিন্তু এখন তো কিছু করার নেই, আমাদেরকে এটা নিয়েই চলতে হবে, কেননা আমরা তো সিস্টেমের একটা পার্ট, সিস্টেম পাল্টানোর ক্ষমতা তো আমাদের নেই। তো সেই জায়গা থেকে কি করলে সেমিস্টার 3-তে এবং সেমিস্টার 4-এ দুটো ব্যালেন্স করে ভালো রেজাল্ট করা যায়, বা ফারহান কি পথ অবলম্বন করেছে?
আচ্ছা, যদি কেউ করতে চায়, মানে সত্যি কথা বলতে বোর্ডের রেজাল্টটা যদি এরকম কেউ যদি চায় আমি কম্পিটিটিভের জন্য পড়বো, ওয়েল অ্যান্ড গুড। আমাদের স্কুলে ওটা সম্ভব হতো না, কারণ নরেন্দ্রপুরে বোর্ডসের উপরে ফোকাস থাকে, ওটা চাপ দেয়, তো আমাদের এটা নিতে হয়েছে। এর জন্য আমার পার্সোনালি খুব সমস্যার প্রবলেম হয়েছে। প্রবলেম এমন না যে খুব স্মুথলি বেরিয়ে গেছে, আমাকে যেইতে অনেক নাম্বার স্যাক্রিফাইস করতে হয়েছে। যদি ডামি স্কুলে পড়তাম বা সিবিএসসিতে পড়তাম, হয়তো আমি যেই অ্যাডভান্সে অনেক ভালো র্যাঙ্ক করতাম, সেটা হয়তো এবারে হবে না, যেহেতু আমাকে বোর্ডসের জন্য আলাদা করে পড়তে হবে। যদি কেউ ম্যানেজ করতে চায়, তাহলে আমি যা শিখেছি ফার্স্ট ইয়ার এক্সামিনি হয়ে, সেটা এই যে অনেক আগে থেকে শুরু করতে হবে। মাধ্যমিকের পর থেকে ভালো করে কম্পিটিটিভের জন্য পড়া শুরু করে দিতে হবে, আর রোজ মানে একদম কনসিস্টেন্টলি পড়তে হবে। আমি আমার ভুলগুলো বলছি যে আমি কি ভুল করেছি। আমি শুরুতে গিয়ে আমি প্রচণ্ড হতবাক হয়ে গেছিলাম যে হঠাৎ কী করব, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, এর জন্য মনে হতো পড়ছি না, পড়তে ভালো লাগছে না। এই জিনিসগুলো না করে একটু চাপ নিয়ে পড়তে হবে। মাঝের দিকে এসে যখন 11 থেকে 12 যে ট্রানজিশন হয়, সেটাও খুব বাজে টাইম। ওই টাইমে অনেকের হয় যে ব্যাকলগ জমে যায়, আমার গোটা 11 এরকম ব্যাকলগ হয়ে গেছিলো। তাই আমার মনে হয়েছিল আমি নরেন্দ্রপুরে আমি থাকতে পারবো না, আমার আর ভালো লাগছে না, যে কম্পিটিটিভ প্রিপারেশন করতে ডামি স্কুলে যেতে হয়। এই জিনিসগুলো থেকে বেরোতে হবে, যে যাই সমস্যা হোক না কেন, হীনমন্যতায় ভুগলে চলবে না, যে কোনো টাইমেই থাকি না কেন, 6 মাস বাকি থাকা অবস্থায় অ্যাম্পেল টাইম আছে নিজেকে শুধরে নেওয়ার। এটা আমি এখন বুঝতে পারছি। এগুলো আগে থেকে যদি কেউ বুঝতে পারে তাহলে খুব ভালো হয়। আর সেমিস্টার 3 এর আগে 15 থেকে 20 দিন এই যে টাইম উইন্ডোটা ছেড়ে দিতে হবে। এই সেমিস্টারে যদি বোর্ডসে ভালো রেজাল্ট করতে চায় কেউ, যে এইচএসের জন্য যে পড়াটা, সেটাই করতে হবে একদম। যে চ্যাপ্টারগুলো, অনেক চ্যাপ্টার আছে যেগুলো হয়তো 10-এ যেগুলো হয়তো কোনো সেমিস্টারের সঙ্গে খাপ খাবে না। যেমন 11-এর কথা বলছি, 11-এর ফার্স্ট সেমিস্টারে রোটেশনাল মেকানিক্স ছিল আমাদের। রোটেশনাল মেকানিক্স 11-এ একটু পরের দিকেই করা হয়, কঠিন চ্যাপ্টার। ওই চ্যাপ্টারের বেসিক্স যেগুলো, মোমেন্ট অফ ইনার্সিয়া হলো, যেগুলো একবার অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হয়, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কী, এই ধারণাগুলো করে নিতে হয়। করে নিলে তারপরে যখন জেইর জন্য পড়বো, তখন জিনিসটা মনে থেকে যায়। তো এটাকে অ্যাজ আ ভার্চু নিতে হবে, যে ভালো হচ্ছে আমার একদিক থেকে, পরে আমি মেকআপ করে নিতে পারবো, বেসটা তৈরি হয়। বেসটা এইভাবে ভেবে নিতে হবে। এবার আমরা ভাবিনি, তাই জন্য পরে অনেক সাফার করতে হয়েছে, এটা সত্যি কথা। যদি পরবর্তীকালে যারা আসবে তাদের জন্য এটাই ব্যাপার, যে সিস্টেম তো আর আমরা চেঞ্জ করে দিতে পারবো না, যা সিস্টেম তাই থাকবে। তো সেই সিস্টেমটাকে মানিয়ে নিতে হবে, আর কিছু কিছু সময় স্যাক্রিফাইস করতে হবে, একটু বেশি এফার্ট দিতে হবে এই সিস্টেমের জন্য। একদম। পুজোর ছুটিটা যে একটা টাইমে, যে সেমিস্টারের পরই পুজোর ছুটি পড়ে যায়, তো ওটাকে অনেকে ভেবে নেবে যে হ্যাঁ বোর্ডসের পর পুজোর ছুটি মানে তো হ্যাঁ একদম ঘুরে ফিরে বেড়াবো। ওইটা করে দিলে পরে আর একদম টাইম থাকে না, কারণ অক্টোবর শেষ হলো, একেবারেই শর্ট, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, 3 মাস সময় পরীক্ষা। একদম। ওই টাইমটাকে ইউটিলাইজ করতে। তুই যে কথাগুলো বললি, আমি প্রতিদিন ক্লাসরুমে বলি যে 11-এর শুরু থেকেই তোমাকে ভেবে নিতে হবে যে লড়াই শুরু হয়ে গেছে। তুমি যদি ভাবো 12-এ উঠে পড়বে তাহলে অনেকটা পিছিয়ে যাবে। এই কথাগুলো আমি প্রতিনিয়ত ক্লাসে বলি, কিন্তু গুরুত্ব দেয় না। তবে আজকে তুই যেহেতু বললি, আশা করি গুরুত্ব দেবে, কেননা অ্যাজ এ সিনিয়র তুই সেই জায়গাটা অতিক্রম করে এসেছিস এবং প্র্যাকটিক্যালি উপলব্ধি করেছিস। আশা করি ওদের ক্ষেত্রে সেটা খুব কাজে দেবে। আচ্ছা ফারহান, সেমিস্টার 3-তে তো এমসিকিউ বেস ছিল, 40 নম্বরে 40টাই এমসিকিউ ছিল ম্যাথের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিভাবে ম্যাথ করলে, মানে তোর কত স্কোর এসেছিল? 39, মানে 1 নাম্বার মাত্র কম পেয়েছিলিস। তো কিভাবে ম্যাথ করলে এই 40টা এমসিকিউ করে আসা যায়, মানে এটা নিয়ে অনেকে খুব সমস্যায় পড়ে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে ম্যাথটা আছে, এমসিকিউ ম্যাথ, সেটা খুব একটা কঠিন নয়। একদম কঠিন রিটেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রিটেনে ম্যাথসে নাম্বার তোলা কঠিন। এমসিকিউতে খুব কঠিন কোয়েশ্চেন আসে না, যেটা সমস্যা হচ্ছে টাইম। 40টা অঙ্ক, 40টা মার্কস, মানে আগে যেমন ছিল 40 মার্কস মানে হয়তো সেখানে 17টা অঙ্ক করতে হতো, একেবারে। এখানে 40টা মার্কস মানে 40টা অঙ্ক প্লাস বেশি, কারণ হচ্ছে ম্যাচ দ্য ফলোইং আছে, কোনটার সাথে কোনটা ম্যাচ হবে। এটা কিন্তু একটা কোয়েশ্চেন, এখানে 3টে এক্সট্রা কোয়েশ্চেন হচ্ছে, 45টা অঙ্ক ওই টাইমের মধ্যে করতে হবে। এটার জন্য যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে টেস্ট দিতে হবে নিজের থেকে বসে, যে আমি 40 মিনিটে কত করতে পারছি। আর নিজে একদম টাইম বেঁধে এই 1 ঘন্টা 15 মিনিট আমি 40টা অঙ্ক করলাম, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবিটিএ যে কোনো এবিটিএ শেষ করে দিতে হবে। আমরা এবিটিএ শেষ করেছিলাম, যে টাইম মেপে এবিটিএর প্রত্যেকটা কোয়েশ্চেন করলে একটা টাইম পর জিনিসটা সোজা মনে হয়, কোয়েশ্চেন রিপিট হয়। প্রথম কথা, যে ধরনের কোয়েশ্চেন আসে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ছিল, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট একটা বড় ওয়েটেজ আছে, ওখানে যে পার্টগুলো দরকার, অ্যাডজয়েন্টের ফর্মুলাগুলো জেনে নেওয়া হলে, ইনভার্সের ফর্মুলা যেগুলো জেনে নিলাম। এমনও আছে যেখানে খুব তাড়াতাড়ি করে দেওয়া যায়, যেমন প্রত্যেক ডিটারমিনেন্ট সলভ করতে হয় না, ভ্যালু বসিয়ে দিলাম, 1 2 3 বসালাম, যে কোনটা আসছে নিচে চেক করে। লগ এ বি সি আছে, তো লগ ই স্কোয়ার ই কিউব নিলাম, তাহলে 1 2 3 হয়ে গেল জিনিসটা।
এইভাবে ট্রিক্স গুলো কাজে লাগাতে হয়, Tricks গুলো নিজের apply ব্রেনটা কাজ করতে করতে হয়। হয়। হ্যাঁ, শুধুমাত্র সেমিস্টার 3-তে যে ডেসক্রিপটিভ মডেল আমরা সলভ করব সেটা না করে ট্রিক্সগুলো কাজে Tricks লাগিয়ে গুলো, করলে হ্যাঁ। অনেক বেশি ইজি হয়। আমিও সেটা ওই অ্যালজেব্রার ক্ষেত্রে ওদেরকে পড়ানোর পর লং ফরম্যাটে করানোর পর আবার শর্ট ফরম্যাটটা দেখাই। আর এরপর আমরা আসি যে একটু অন্য ধরনের আলোচনাতে। ফারহান বলছিলিস যে বারবার জেই নিয়ে কথা বলছিলিস, তার মানে তুই জেই অ্যাসপিরেন্টস, জেইটাই দিতে চাস। তো এবছর জেই মেন জেই অ্যাডভান্স দেওয়া হয়েছে? আচ্ছা, কেমন হয়েছে? যেই মেন্স ভালো হয়েছিল, যেই মেন্সের পর যেই অ্যাডভান্স আগের সপ্তাহে ছিল। এবছর কোয়েশ্চেন একটু কঠিন এসেছে, যেমন পেপার 2টা প্রচণ্ড কঠিন করেছে। এবার আমি জানি না কত কি হবে, আমি এখনো পর্যন্ত মেলাইনি অ্যান্সার কি, তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হয়ে গেলে দুটো একসাথে মেলাবো এটা। ডব্লিউজেই দিচ্ছিস, দেওয়ার পর একসাথে মেলাবে। একদম। ফারহান, আমি তো ম্যাথ করাই এবং এসওই বাংলাতে তুই হয়তো জানিস বা হয়তো জানিস না জানিস যে এসওই বাংলাতে ম্যাথ করাই। আচ্ছা, তো তোর এই পড়াশুনোতে এসওই বাংলা কোনোভাবে তোর পাশে থাকতে পেরেছে বা তুই হেল্প নিয়েছিস কোনো ক্ষেত্রে? খুব কম টাইমের জন্য হলেও আমি পড়েছি। আমি থার্ড সেমিস্টারের আগে আমাদের একটা ডেডিকেটেড ল্যাব টাইম দেওয়া হতো রাত্রেবেলা করে, যে এই টাইমে ইউটিউব থেকে তুমি পড়তে পারো, মানে কোনো কোর্স যদি কেনা থাকে এরকম কিছু জায়গায় পড়া যায় কিছুক্ষণের জন্য ল্যাবে গিয়ে। তো আমি সেমিস্টার 3 এর আগে তো আমার খুব একটা ধারণা ছিল না বোর্ডে কেমন ধরনের কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট ব্যাচ, কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নেই। আমি তখন আপনার ক্লাস কিছু কিছু করেছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টারে কোয়েশ্চেন সলভিং গুলো দেখার জন্য কি ধরনের কোয়েশ্চেন আছে। আচ্ছা, রামকৃষ্ণ মিশনের বাকি স্টুডেন্টরা এমন কেউ আছে যে? অনেকেই করতো, বিশেষ করে মেডিকেল ব্যাচের ছেলেরা করতো, কারণ ওদের তো অঙ্কটা খুব বেশি চর্চা ছিল না। ওরা বোর্ডসের আগে এই এসওই বাংলা অনেকেই করতো। আচ্ছা, কোনো ইম্পর্টেন্ট মোমেন্ট বা কোনো এমন মোমেন্ট যেটা এসওই বাংলার সাথে জড়িত শেয়ার করতে চাস? হ্যাঁ, ওই তো আমি বললাম, আমাদের একটা বন্ধু ছিল, ও মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্ক করেছিল। ও আপনার খুব ভালো মিমিক্রি করতে পারতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে ক্লাসের মধ্যে যে গামছা বেঁধে রুমে এসে ও দেখাতো, আমি আমিনুর স্যার, আপনার নামটা কি ভুলে গেলাম, আমিনুর স্যারই তো। হ্যাঁ, আমিনুর স্যার এই অঙ্ক করাবো, এইগুলো অপশন, এ অ্যান্সার, এ ফর আমিনুর, এই জিনিসগুলো করতে আমার মনে আছে। বাহ, শুনে খুব আনন্দিত হলাম আমি। এই গল্পগুলো তো ধর ক্যামেরার ওপারে হয়, আমরা যারা অনলাইনে পড়াই আমরা ক্যামেরার এপারে ধর ম্যারাথনগুলোতে 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা করে ক্লাস করাচ্ছি, কিন্তু আমরা জানি না যে আসলে ক্যামেরার ওপারে কি ঘটছে বা কিভাবে ছেলেমেয়েরা নিচ্ছে। তো তোর এই যে গল্প বা এই যে বিভিন্ন বিষয় নিয়ে বললি, এটা আশা করি আমার পথ চলাতে অনেক বেশি অনুপ্রেরণা দেবে যে আচ্ছা তাহলে ছেলেমেয়েরা এইভাবে পড়ছে এবং আমাকে তাহলে আরও ডেডিকেটেডলি পড়াতে হবে। আচ্ছা ফারহান, যতটুকু এসওই বাংলা দেখেছিস, কি মনে হয় যে বাংলা ছাত্রছাত্রীদের কাছে এমন একটা প্ল্যাটফর্ম বোর্ডসের প্রিপারেশনের জন্য? আমি বলবো খুব হেল্পফুল। ওই যে বললাম না, একটা 15 থেকে 20 দিনের একটা উইন্ডো ফাঁকা রাখতে সেমিস্টার 3 এর জন্য, ওই টাইমে এই বাংলা চ্যানেলগুলো দেখে নেওয়া উচিত। আর আমরা তো সবাই হিন্দিতে যে চ্যানেলগুলো আছে যেই জন্য যারা প্রিপারেশন করছে সেগুলো নেয়, সেইগুলোই ক্লাস করে। ক্লাস দেখছিলাম ওয়ান শট গুলো যে পরীক্ষার জন্য। ওই যে 15 থেকে 20 দিনের মধ্যেই এসওই বাংলা টাইপের চ্যানেলগুলোকে দেখা উচিত। তার কারণ এই যে কোয়েশ্চেন কি ধরনের আসে, কোয়েশ্চেন প্যাটার্নের যে ভ্যারিয়েশন, সেইগুলো জানা যাবে একদম। আর আমাদের কাছে তো আরো বেশি ইম্পর্টেন্ট ছিল, আমাদের কাছে না ছিল কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, না ছিল কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। পরের ব্যাচের জন্য তাই তাদের কাছে খুব বেশি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নেই, আমাদেরটাই আছে খালি। একদম। অনলাইন আর অফলাইনের মধ্যে ফারহান কোনটা বেশি প্রায়োরিটাইজ দিস বা দুটো সমান, কোনটা মনে হয়? আমি দুটোই করতাম, মানে আমি অফলাইনেও করতে পারে। অফলাইনে অনেক সমস্যা প্রবলেম এই যে নিজের মতো পার্সোনালাইজ করা যায় না। একটা ক্লাসে 40 জন বসে আছে, ক্লাসটা হচ্ছে হঠাৎ করে, অনেক ইন্ট্রোভার্টেড থাকে যে ডাউট জিজ্ঞেস করতে পারছি না, এরকমও হয় অনেক সময়। বা স্যার একটা পেসে চলছে, আমি একটা পেসে চলছি, মনে হয় যে আমি এটা জিজ্ঞেস করলে অন্যরা হাসাহাসি করতে পারে। সেটা তো অন্য কথা, সেটা না করাই উচিত, জিজ্ঞেস করে নেওয়াই উচিত, সেটা অন্য কথা। অন্য জায়গা হচ্ছে যে লিমিটেড টাইম, যে একটা স্যারের কাছে 2 ঘন্টা আছে সকালবেলা, আমাদের যা হতো স্কুলে যে 2 ঘন্টা আছে, তাকে এই সপ্তাহে 2-4 ঘন্টা আছে, তাকে একটা বড় চ্যাপ্টার পড়াতে হবে, একদম, তাকে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াতে হবে। তো সে খুব তাড়াতাড়ি ওয়ান শটে শেষ করে। এইটা খুব বাজে জিনিস। অনলাইনে একটা খুব ভালো জিনিস এই যে টাইমের এই ওয়েস্ট হয় না, তুমি কোথাও যেতে টাইম নষ্ট হয় না, কোথাও বসতে টাইম নষ্ট হয় না। সেই কারণে একটা চ্যাপ্টার অনেক ডিটেলসে অনেকগুলো এক্সাম্পলের সাথে ভালো করে করানো যায়। তাই আমার অনলাইন আমি প্রেফার করবো। আর তুই তো অনলাইনটাকে ফলো করিস, আমি দেখলাম যে এর জন্য অনলাইনে অনেকটা প্রিপারেশন নিচ্ছিস। ফারহান, একেবারে পড়াশোনার বাইরে যদি আমরা একটু আসি, যে আমি তোর ঘরে ঢুকে দেখলাম যে বিভিন্ন পলিটিক্স বা রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েও তুই চর্চা করিস বলে মনে হলো, কেননা চারিদিকে ছবি বই আছে। তো এই রাজনীতি নিয়ে তোর ধারণা কেমন? ধর অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কি ভাবিস আগামীতে
কি হতে পারে, কি সমস্যা আমাদের সমাজে? সমাজে সমস্যা বলতে তা তো থাকবে, সমাজে সব সমাজেই সমস্যা থাকে। আমি সেই অর্থে ওরকম রাজনীতি নিয়ে ভাবনা চিন্তা ওরকম করিনি। আমি ইতিহাস নিয়ে পড়তাম। আচ্ছা। তো ঘাটাঘাটি করার পর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের ইতিহাস পড়েছি, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেমন কি হয়েছিল। এই জিনিসগুলো আমাকে প্রচণ্ড ইন্টারেস্ট দেয়, যে সোশ্যাল লাইফ কি মানুষের আজকে, সমাজে এতগুলো সমস্যা, মানুষের এই যে দারিদ্র্য একটা বড় সমস্যা, আজকে লোক চাকরি পাচ্ছে না, এই জিনিসগুলো কেন হয়, সেই পর্যালোচনাগুলো একটা টাইম করা দরকার আমার মনে হয়। শুধুমাত্র যে পড়লাম, মানে একটা টাইমের আজকেকার সময় এডুকেশন সিস্টেম এমন হয়ে গেছে যে আমরা এডুকেশনটা অ্যাজ আ লায়াবিলিটি দেখি, যে আমি ইঞ্জিনিয়ার হলে আমি একটা বড় কোম্পানিতে চাকরি করব, আর তার হয়ে আমি কাজ করব, তারপরে আমি হয়ে গেলাম, আমার নিজেরটুকু মিটে গেলেই হলো। অন্য কে কি করছে, খাচ্ছে না, ঘুরতে পারছে কি পারছে না, সেগুলো আমার দেখার বিষয় নয়। মানুষ এখন খুব বেশি আইসোলেটেড, মানে নিজেকে আলাদা করে নিতেই বেশি ভালোবাসে। সেই জায়গায় ফারহান কোথাও গিয়ে একটু আলাদা নাকি? হ্যাঁ, আমার মনে হয় যে আজ থেকে যদি 300-400 বছর আগে যাই, ইতালিতে যখন রেনেসা হচ্ছে, তখন কিন্তু পড়াশোনাটা একটা লায়াবিলিটি দেখা হতো না। একদম। লিওনার্দো ডা ভিঞ্চি ইঞ্জিনিয়ার, শুধু আমি ভালো চাকরি পাবো এই জন্য ইঞ্জিনিয়ারিং করেনি, উনি নিজের থেকে রিগার দিয়ে জিনিস আবিষ্কার করেছেন, প্যাশন ছিল ইঞ্জিনিয়ারিং। একদম। এবার এখনকার সময় এমন হয়ে গেছে যে যেইটাকে আমরা অ্যাজ আ প্যাশন না দেখে অ্যাজ আ কম্পিটিশন দেখে, যুদ্ধের মতো দেখে, হ্যাঁ যুদ্ধে যাচ্ছি আমি, জিততে হবে, আইআইটিতে যেতেই হবে। আর আইআইটিতে গিয়েও খুব কম জন ইঞ্জিনিয়ার হয়। একেবারেই। আমাদেরও তাই অবস্থা, মানে এমন না যে আমি নিজের প্যাশন ফলো করে খুব পড়াশোনা করি, তাও না। আমাদেরও যেইতে দিচ্ছি যে আইআইটিতে যাব, তারপরে যদি ভালো কোথাও প্লেসমেন্ট পাই, এই ধরনের জিনিসটা আমার মনে হয় ভালো নয়। যে কোনো জায়গায় যে কোনো ধৈর্য নিয়ে, মানে পড়াশোনাটা সারা জীবন চালিয়ে যেতে হয়। একেবারে। ফারহান বিটেক করছে, ফারহান ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করছে, কিন্তু তারপর ফারহান কি করবে? মানে তারপর শুধুই কি ইঞ্জিনিয়ার হিসেবে জীবন কাটাবে? না, আমার খুব একটা ইচ্ছা নেই যে ইঞ্জিনিয়ার হয়েই কাটানোর। আমি যেইটা দেওয়ার পর যদি একটা ভালো কলেজে আমি ঢুকে যাই, আইআইটিতে, বা আমি চাইছিলাম একটা ভালো ব্রাঞ্চে যদি ঢুকে যেতে পারি, সেটা এই বছর হতে পারে, পরের বছর হতে পারে, আমি এখনো শিওর নই, আমি তো দেখিও নি কেমন। তারপরে আমার অন্যান্য পরে কোনো একটা কোনো একটা স্ট্রিমে রিসার্চ করার ইচ্ছা আছে। তোর ঘরে ঢুকেই আমি দেখলাম যে একটা চে গুয়েভারার ছবি, এদিকে কার্ল মার্কসের বই। মানে এই রাজনীতির যে ভাবধারা, তার মধ্যে এই লেফটিস্ট ভাবধারার প্রতি কি বেশি ইন্টারেস্ট? হ্যাঁ, আমার তাই মনে হয়। কারণ আজকে পৃথিবীতে যা হয়েছে, ধরুন আজকে আপনি এখানে এসে বসে আছেন, একদম, তার কারণ হচ্ছে আপনি সকালে 8 ঘন্টা কাজ করে তারপরে এসেছেন। এই যে 8 ঘন্টার কাজ, বা আমরা ঘুরতে যাচ্ছি উইকেন্ডে, শনি রবিবার, এই যে উইকেন্ড কথাগুলো, এই জিনিসগুলো প্রত্যেকটা একটা লেফটিস্ট রেভলিউশনের পর এসেছে। একেবারে। এই যে মানুষের জন্য ভাবা, যে বা নতুন বা কোনো সিস্টেমের যে স্ট্যাটাস কো যাকে বলে, স্ট্যাটাস কোটাকে ভেঙে একটা নতুন কিছু করা, এই জিনিসগুলো জন্য একটা লেফটিস্ট চিন্তাভাবনা, একটা লিবারেল চিন্তাধারা থাকা আমার খুব মনে হয় প্রয়োজন। তা নাহলে সমাজের খুব বেশি উন্নতি হয় না। একেবারেই। চে গুয়েভারার ছবি তোর এখানে লাগানো, চে গুয়েভারাকে নিশ্চয়ই আদর্শ হিসাবে মানিস। সেই জায়গা থেকে কোনো গল্প বা কোনো ইতিহাস যেটা তোর খুব মন কেড়েছে চে সম্পর্কে? হ্যাঁ, আমার যেটা সব থেকে বেশি ভালো সেটা এটা লাগে যে চে গুয়েভারা একমাত্র এমন রেভলিউশনারি বা পলিটিক্যাল সিম্বল যে কখনো ক্ষমতার পিছনে ছোটেন। একেবারে। ফিডেল কাস্ট্রো কিন্তু কিউবাতে রেভলিউশন আসার পর উনি কিন্তু ক্ষমতায় এসেছিলেন। লেনিন ক্ষমতা অর্জন করেছিলেন। একদম। যে কোনো জায়গায় সন ইয়াতসেন ক্ষমতা অর্জন করেছিলেন। কিন্তু চে গুয়েভারা রেভলিউশনের পর ক্ষমতা, উনি কিন্তু বলিভিয়ায় চলে গেছিলেন, ওখানেই মারা যান। একদম। আর মানে খুব ফিয়ারলেসলি মারা যান। এই জিনিসটা খুব ভালো লেগেছে যে মাথা উঁচু করে বেঁচে থাকা যাকে বলে, চে গুয়েভারা থেকে শেখা উচিত। একেবারে। আমেরিকার যে জায়গা থেকে এসছে, মানে একেবারে আর্জেন্টিনা থেকে সারা এইভাবে ঘুরে বেড়ানো এবং বলিভিয়ার জঙ্গলে গিয়ে মারা যান। উনি চাইলেই খুব ভালো একটা জায়গায় চলে যেতেন, ডাক্তার ছিলেন, মানে বলা হতো ওনার বাড়ির যতগুলো বই ছিল বড় বড় লাইব্রেরিতেও ছিল না, খুবই সচ্ছল পরিবার থেকে ছিলেন। সাইকেল ডায়েরি যখন পড়ছিলাম, মোটরসাইকেল ডায়েরি, তো তখন একটা জায়গায় যে চেকে প্রশ্ন করছে যে তুমি এটা কমপ্লিট না করে, বোধহয় লাস্ট ইয়ারে চে বেরিয়ে গেছিল মেডিকেলে, তো কমপ্লিট না করে কেন তুমি বেরিয়ে গেলে, মানে তুমি তো তোমার কোর্সটা কমপ্লিট করে আসতে পারতো। তো সেখানে যে খুব ভালো উত্তর দিয়েছিল যে আমি কোর্স কমপ্লিট করে কতজন মানুষকে সেবা করতাম, কিন্তু আসলে এত মানুষ যে অসহায় অবস্থায় আছে, সেটা যদি আমি কোর্স কমপ্লিট করাতে থাকতাম তাহলে আমি জানতেই পারতাম। এই জিনিসটার জন্যই আমি বলছিলাম যে উনি
এমন একজন যে ফার্স্ট হ্যান্ড জিনিসটাকে লক্ষ্য করেছেন। উনি হঠাৎ করে ক্ষমতা দখলের জন্য লড়েনি, উনি পুরো সাউথ আমেরিকাটা ঘুরেছিলেন ওনার বন্ধুর সাথে, ঘুরে দেখলেন যে এত খারাপ অবস্থা মানুষের। তারপরে উনি বলেছেন যে এই স্ট্যাটাস কোটাকে আমাকে চেঞ্জ করতে হবে, যে আজকে যে দারিদ্র, অনেকে বলে যে হ্যাঁ বড় লোক হয়ে আমি দান করে দেবো, তাতে কজনের সেবা হয়, আমি দান করে দিলাম। আসল সমস্যা সিস্টেমে, এই সিস্টেমটাকে চেঞ্জ করে। না, দান করে তো কোনো কিছুই চেঞ্জ করা যায়, দান ভাতা এগুলো তো মানুষের খুব সাময়িক একটা চিন্তা ভাবনা। যাই হোক, তোর কি মনে হয় ফারহান, যে আমরা যেহেতু কথা বলছি এই বিষয়গুলো নিয়ে, তো একটু জানার আগ্রহ হচ্ছে যে ভারতবর্ষের মতো একটা দেশে কি হলে বেটার হয়, বা এখন যেগুলো চলছে তার মধ্যে কোনটা তোর পছন্দ কোনটা অপছন্দ, মানে ভারতবর্ষ কেমনভাবে চললে এগিয়ে যেতে পারে? ভারতবর্ষ কেমনভাবে চললে এগোতে পারে বলতে, মানে আমাদেরকে একটা, মানে আমাদেরকে এই যে ধর্মীয় সংকীর্ণতা বা সামাজিক সংকীর্ণতা এগুলো থেকে বেরোতে হবে প্রথম। একেবারেই বেরিয়ে অ্যাজ আ মাস আমাদেরকে দেখতে হবে, অ্যাজ আ গ্রুপ, মানে একটা ক্লাস কনসিয়াসনেস আমাদের মধ্যে থাকা দরকার। যে এখন এমন না যে বলে বেড়াবো যে আমরা সব থেকে সুন্দর দেশে থাকি, তা আমাদেরকে স্বীকার করতে হবে যে না, আমাদের দেশে ফল্ট আছে, একদম সেগুলোকে ঠিক করতে হবে, সেগুলো আমাদেরকে ঠিক করতে হবে, সেটা স্বীকার করতে হবে একটা টাইমের পর। যে সব জায়গায় যে খারাপ বলা মানেই যে আমি দেশের খারাপ চাইছি, বা আমার দেশের এই সমস্যা বলা মানেই যে আমি দেশের খারাপ চাইছি, এটা নয়। এই জিনিসগুলোকে আমাদের নিজের হাতে সমাজটাকে ঠিক করতে হবে, দরকার হলে বাই ফোর্স, যেটা নেতাজি বলেছিলেন যে বাই ফোর্স দরকার হলে আমাদেরকে ঠিক করতে হবে। বা ভগৎ সিং এর যে বই, ভগৎ সিং একটা খুব ভালো বই আছে, ভাই আই এম অ্যান অ্যাথিস্ট অ্যান্ড আদার এসেস, মানে আদার এসেস পার্ট থেকেই বলছি। উনি ওখানে বলেছিলেন যে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা বুঝি না যে আমাদের ক্লাসটা কোথায়। মানে আমরা আমেরিকা আজকে যে জায়গায় আছে আমরা সেই জায়গায় নেই, আমাদেরকে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়। একদম। তাই এই যে ক্লাস কনসিয়াসনেস, সেটা শুধু মুকেশ আম্বানি আর আমার মধ্যে আছে এমন নয়, সেটা একটা আমেরিকার অ্যাভারেজ জনগণ আর ভারতের সাধারণ জনগণের মধ্যে আছে। আমাদেরকে সেই ক্লাস কনসিয়াসনেসটা মনে রেখে নিজেদের জন্য কাজ করতে হবে, যে একটা এনভায়রনমেন্ট এমন তৈরি করতে হবে যাতে ব্রেন ড্রেন না হয়। ব্রেন ড্রেন সব থেকে বড় সমস্যা। আজকে যত বড় বড় কোম্পানির সিইও আছে, যত বড় বড় কোম্পানির হেড আছে, তারা সবাই ভারতীয়, কিন্তু কেউ ভারতে থাকে না। এই গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে বা পাবলিক হিসাবে সিস্টেমকে চ্যালেঞ্জ করে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে আমরা থাকতে পারি এই দেশে, যে ব্রেন ড্রেনটা না হয়। এই দেশে থেকেই আমরা দেশের কাজ যাতে করতে পারি, দেশের উন্নতির সংকল্পতায় লাগতে পারি। চে গুয়েভারা তো ধর অ্যাজ এ ইউনিভার্সাল আইকন তোর, তো ভারতবর্ষের মধ্যে তুই নেতাজি এবং এর কথা বললি, আমাদের ভগৎ সিং এর কথা বললি, তো সেক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে এমন কিছু মানুষ যাদেরকে তুই মানিস বা যাদের দেখানো পথ অনুসরণ করিস? হ্যাঁ, অনেকেই আছে এরকম। আমি তো বললাম নেতাজি আছেন, চে গুয়েভারা আছে, বিবেকানন্দ আছে, আমাদের তো রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ বিবেকানন্দ তো আমাদের একদম রোজ আমার পড়াশোনার মধ্যে, সকাল থেকে রাত পর্যন্ত। হ্যাঁ, এদেরকে মানা উচিত আমার মনে হয়, যে অ্যাজ আ ফেস সিম্বল অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। একদম। আচ্ছা ফারহান, এই যে কনসাসনেস, তুই 8th র্যাঙ্ক করেছিস, পড়াশোনায় যথেষ্ট ভালো, তারপরও এই সামাজিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে রীতিমতো একটা জ্ঞান রাখা বা ধারণা রাখা, বেশিরভাগ র্যাঙ্কার ছাত্রছাত্রীরা তারা এই ধরনের এই সম্পর্কে জ্ঞান রাখে না, নলেজ রাখে না, এবং তাদের বাড়ি থেকেও সেভাবে তাদেরকে ফোর্স করা হয় যে এগুলো তোমার বিষয় নয়, তুমি এগুলো পড়ো না। তো তুই এই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলতে চাস, যে এই জায়গাগুলো সবাইকে কিভাবে দেখা উচিত? আমি একটা ম্যাগাজিনে একটা ভালো একটা লাইন পেজ পড়েছিলাম, যে মানে ওখানে একটা ছোট ওরকম বক্সে একটা কিছু লেখা ছিল, যে একটা সোজা গাছ, একটা গাছ যেটা পুরো সোজা, একদম, সেটা বড় হলে সেটাকে কেটে দেওয়া হয়, ওটাকে কেটে কাঠ বানিয়ে নেওয়া হয়। কিন্তু একটা গাছ যে এঁকে বেঁকে উঠেছে, তাকে সহজে কাটা যায় না। একদম। এই জন্য একটা আমাদের মনে হয় যে এই যে অনেক কিছু জেনে নিজেকে একটা লায়াবিলিটি না তৈরি করে, যে আমি খালি অঙ্ক পারি খুব ভালো, আমি শুধু ফিজিক্স পারি, আমি খুব ভালো প্রোগ্রামিং পারি, এইটা না করে নিজেকে যদি অন্যান্য দিকে ভালোভাবে মানে কি বলবো তৈরি করে নিজেকে ভালোভাবে, আমি লিটারেচার ভালো জানি, কিন্তু তার সাথে আমি ইঞ্জিনিয়ারিং করি, আমার পলিটিক্স সম্পর্কে জ্ঞান আছে, আমি সোশ্যাল সায়েন্স জানি, আমি ইকোনমিক্স হালকা হলেও বুঝি, তার সাথে আমি কিছু একটা ইঞ্জিনিয়ারিং করি। এই জিনিসটা থাকলে তোমাকে রিপ্লেস করা সুবিধা নয়। মানে একটা পার্টিকুলার একটা ইঞ্জিনের, একটা মেশিনের একটা পার্টিকুলার পার্ট রিপ্লেস করা যতটা কঠিন, ওর ইঞ্জিনকে রিপ্লেস করা ততটা কঠিন না, কারণ অনেকগুলো কাজ করে।
একদম। এইটাই ব্যাপার যে এবং ওর কাছে অল্টারনেটিভও আছে, যে ও যদি ধর একজন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পড়েছে, তার যদি চাকরিটা ছেড়ে যায় সে ডিপ্রেশনে চলে যাবে, হ্যাঁ। কিন্তু যে অন্যান্য সমস্ত কিছু জ্ঞান রাখে সে জানে যে যা কিছুই হোক আমি লড়ে নেব এবং আমি কোনো না কোনো কিছু একটা জীবনে করেই নেব। ফারহান, আমি তো শুনলাম যে তুই পড়াশোনার বাইরে বই পড়িস প্রচণ্ড, এবং সেটা পড়িস বলেই হয়তো এতটা নলেজ গেইন করতে পেরেছিস। তো এর বাইরে আর কি কি করিস, মানে তোর ভালো লাগার বা ভালোবাসার জায়গাগুলো কি কি? আমি কুইজ করতাম, মানে আমার কুইজিং আমার একটা খুব ভালো হবি। আমি মানে নরেন্দ্রপুর থেকে বিভিন্ন, আমি ক্লাস 5 থেকেই মনে হয় ইন্টার স্কুল কুইজ বা আমাদের স্কুলের কুইজ টিমে তো আমি থাকতামই। এই ধরনের জিনিসগুলো আমার খুব ইন্টারেস্ট। আমি জি24 ঘন্টা একটা কুইজে গেছিলাম, কুইজ উইজ বলে, ওখানে আমরা রানার আপ হয়েছিলাম। আরে বাস। এরকম বিভিন্ন কলেজে, সেন্ট জেভিয়ার্স কলেজে একটা এক্স স্টুডেন্টের কুইজ ছিল, যে দুটো এক্স স্টুডেন্ট একটা কারেন্ট স্টুডেন্ট, আমি রিপ্রেজেন্ট করেছিলাম স্কুলকে। এই ধরনের জিনিসগুলো আমি করতাম। প্লাস বিভিন্ন ডিবেট কম্পিটিশনেও আমি মোটামুটি ফার্স্ট হতাম, এলোকিউশন যে স্পিচ দেওয়ার কম্পিটিশনগুলো, আর বা গল্প লেখা, কবিতা লেখা, এগুলোও আমি করতাম। কবিতা লেখা, গল্প লেখা তো হয়, পড়া হয়? হ্যাঁ, পড়া তো হয়, না পড়লে কি করে লিখবে? মানে কবিতা আবৃত্তি করা বা পাঠ করা সেগুলো হয়? আমি শিখতাম একটা টাইমে, অনেক ছোটবেলায়, তারপরে আর শেখা হয়নি সেইভাবে। আচ্ছা, ফারহানের এই যে সফলতা এবং কনসিস্টেন্সি মেনটেন করে একেবারে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এই ধারাটাকে অব্যাহত রাখা, এখানে তো স্কুল, রামকৃষ্ণ মিশন, টিচার, এই সব কিছু তো ছিলই। বাবা মায়ের অবদান কতটা, বাবা মা কিভাবে হেল্প করেছে? বাবা মায়ের অবদান তো অনেক। নরেন্দ্রপুরে পড়লে মানে অনেকের ধারণা থাকে যে বাড়িতে থাকলে বাবা মাদের বেশি স্যাক্রিফাইস হয়, কিন্তু তা উল্টো। হোস্টেলে থাকলে বাবা মাকে বেশি স্যাক্রিফাইস করতে হয়, যে ছেলেকে ছেড়ে বাড়িতে থাকা। প্লাস এরকমও হতো যে হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে গেল, রাত্রেবেলা বাবাকে ফোন করেছিল যে নিয়ে যেতে হবে বাড়িতে, খুব বাজে রকম জ্বর এসে গেছে। তো যাওয়া বা কোনো সময় দরকার হলো, কোনো জিনিস দরকার পড়লো, রেসপন্সিবিলিটি অনেকটা বেড়ে যায়। একদমই। ফারহান, আগামীতে তো তুই এগিয়ে যাবি, যেই দিয়ে আইআইটি যাওয়ার ইচ্ছে আছে, সেটাই, সেই স্বপ্ন আশা করি সত্যি হবে, কেননা তুই যেমন কনসিস্টেন্ট নিজেকে সেভাবেই ধরে রাখবি আশা করি। তো রামকৃষ্ণ মিশনে একটা দীর্ঘ সময় কাটিয়েছিস, সেখান থেকে কোন জিনিসটাকে নিয়ে যেতে চাস, মানে বয়ে নিয়ে চলতে চাস, এমন কিছু জিনিস যেগুলো তোর মধ্যে রেখে দিতে চাস? আমি বলবো, আমি জীবনে যা কিছুই অ্যাকমপ্লিশ করব তার একটা বড় অংশ নরেন্দ্রপুরেরই দান। কারণ নরেন্দ্রপুর এমন একটা জায়গা যেখানে ভালো কোয়ালিটিগুলোর কদর হয়। মানে কি বোঝাতে চাইছি, যে আমি খুব ভালো বলতে পারি বা লিখতে পারি, এই জিনিসটা তখনই হবে যখন এর জন্য আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে। ছোটবেলা থেকে তাই হয় সবার জন্য, যে একটা 5-এর বাচ্চাকে যে জিনিসের জন্য লোক অ্যাপ্রিসিয়েট করবে, সে সেই জিনিসটা ভালো করবে। নরেন্দ্রপুরে গেলে একটা ভালোভাবে গল্প লেখা বা ভালো গল্প বলা, বা এই যে কুইজে ভালো হওয়া, এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা হয়। ধরুন অন্য কোথাও গিয়ে একটা ছেলে দেখলে যে তাকে মোবাইলে গেম খেলার জন্য অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, সে ফ্রি ফায়ারে কত র্যাঙ্ক পুশ করলো তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, সে তাহলে ওটাই করবে। একদম। এই জিনিসটা নরেন্দ্রপুরে গিয়ে আমি পেয়েছিলাম। মানে আমার ফ্রেন্ড সার্কেল যা ছিল, আমাদের টিচাররা ছিল, তারা অ্যাপ্রিসিয়েট করতো এই জিনিসগুলো। একেবারেই, মানে যে শিক্ষার কদর জিনিসটা নরেন্দ্রপুরে প্রচন্ড। এটা একমাত্র বইয়ের মধ্যে নয়, তার বাইরেও অনেকটা জগৎ আছে, সেটাও দেখতে বোধহয় শেখাতো। জন্মসূত্রে তুই একজন মুসলিম, সেই সূত্র ধরে দেখ আজকে একটা কমিউনিটি মুসলিম যারা অনেকটা ব্যাকডেটেড বা অনেকটা পিছিয়ে, তুই তার একজন প্রতিনিধি হিসাবে ব্যাপারটা, তুই ধর তোর বিশ্বাস একটা আলাদা জায়গায়, যে তুই ধর্মবিশ্বাসী বা ধর্মবিশ্বাসী নই, কিন্তু এই কমিউনিটিটা কেন বারবার পিছিয়ে পড়ছে, মানে কি মনে হয় কোন কোন চেঞ্জেস করলে বেটার হতে পারে? আমার মনে হয় আমাদের কমিউনিটিতে লিবারাল থিঙ্কিং এর একটু অভাব আছে। মানে সবাই একটা টাইমের পর রিজিড হয়ে গেছে, একটা সিলেবাসে বন্দি, ওইখান থেকে বেরোতে হবে। আমি অ্যাজ আ মুসলিম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়েছি, অনেক এমন আছেন যারা পড়াতে হয়তো রাজি হবেন না। হ্যাঁ, এইখান থেকে বেরোতে হবে একেবারেই। এবং তুই যে বলি সকালে তুই গীতার বঙ্গানুবাদ পড়তিস, সেটা শোনার পরেই অনেকে হয়তো একটু বেঁকে বসবে। এইগুলো কোনো ব্যাপার নয়। ধর্মীয় সংকীর্ণতা, এই যেটা বললাম, যে একটা দেশের উন্নতি হতে গেলে ধর্মীয় সংকীর্ণতা ছেড়ে ফেলতে হবে। এইটাকে ছেড়ে ফেললেই কুসংস্কার বলুন, বা এই যে আরো যে সমস্যাগুলো হয়, ঝামেলা, দাঙ্গা, এইগুলো সব আস্তে আস্তে কমে যাবে। সংকীর্ণতাটাকে কমাতে হবে একেবারে। আমি অনেকগুলো ছাত্রছাত্রীর কাছে ঘুরছি, কথা বলছি, বা আজীবন এটাই করেছি, যখন থেকে পড়ানো শুরু করেছি, ছাত্রছাত্রীদের সাথে কথা বলাটাই আমার কাজ। তার কারণ একজন শিক্ষক, আমি বিশ্বাস করি যে শুধু পড়ান না বা পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না, তার বাইরেও
অনেক বিষয় থাকে যেগুলো ছাত্রছাত্রীদের কাছে শেয়ার করা বা তাদের কথা শোনা। তো আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি, কিন্তু তোর সাথে কথা বলে আমার খুব মনে হচ্ছে যে একজন সম্পৃক্ত ছাত্রের বোধহয় এরকমই হওয়া উচিত, যে সব বিষয় সম্পর্কে খুব ভালো নলেজ এবং একদম স্পষ্টভাবে কথা বলা, এটা খুব দরকার। তো আমি চাই আগামীতে যারা ছাত্রছাত্রী তারা সবাই ফারহানের মতো হয়ে উঠুক। একেবারে ফারহানকে অবিকল নকল করতে হবে তেমনটা নয়, আদর্শটা এরকমই হোক, সেই জায়গাটা চাই। ফারহান, আগামীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যারা তো ছোট ছোট ভাই বোন, তাদের উদ্দেশ্যে তুই কিছু মেসেজ যদি দিতে চাস একদম লাস্ট, সেটা একটু শেয়ার কর। আমি তো একটাই মেসেজ দিই যে নিজেকে অ্যাজ আ লায়াবিলিটি তৈরি না করতে, যে আমাকে এমনভাবে তৈরি করে যে তোমাকে সমাজে ইররিপ্লেসেবল হয়ে ওঠো। যে ওই যে বললাম না, একটা মেশিনের যদি এমন একটা পার্ট হয় যাকে খুব সহজে রিপ্লেস করে দেওয়া যায়, তাহলে সে রিপ্লেস হয়েই যাবে। একদম এমন কি হতে হবে যাকে রিপ্লেস করা খুব কঠিন। খুব কঠিন। মানে তুমি ইঞ্জিনিয়ার হও, কিন্তু তার সাথে সাথে ইকোনমিক্সের জ্ঞান থাকা উচিত, তার সাথে পলিটিক্সের জ্ঞান থাকা উচিত। কারণ এটা না থাকলে সমাজে মানুষ ভুলে যায়। আমাদের বিশেষ করে আমাদের বয়সে সবাইকে বোঝানো হয় যে না, এই সামাজিক জিনিস না পড়া উচিত, এখন অঙ্ক করা উচিত বেশি করে, এখন সারাদিন বা পরে ইঞ্জিনিয়ারিং করা উচিত, একটা ভালো চাকরি পাওয়া উচিত। এইগুলোর জন্য কি হয়, আমরা সব ভুলে যাই, আর এর জন্যই পরে সমাজে সিস্টেম লুজ হয়, আর নিটের মতো পরীক্ষার কোয়েশ্চেন লিক হয়ে যায়। একেবারেই তাই। হ্যাঁ, আমাদেরকে এই জায়গাটা কনসিয়াস থাকা উচিত, সিস্টেমকে চ্যালেঞ্জ করা উচিত, কারণ এর সঙ্গে আমাদের সবার ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত আছে। আর আজকে আমরা যেটা করছি তার ফলাফলটাই আগামী পাবে, এবং অনেকটা সময় ধরে পাবে। তাই জন্য আমরা যদি কনসিয়াস না থাকি, আমরা যদি শুধুমাত্র একটা জায়গাতে নিজেদেরকে গণ্ডিবদ্ধ করে রাখি, তাহলে পরবর্তীতে আমাদের আগামী বা আমরাই ক্ষতিগ্রস্ত হব তার থেকে। হ্যাঁ, কারণ এখন এমন একটা সময় এসে গেছে যখন, মানে একটা টাইম ছিল যখন আমাদের বাবা মাদের সময়, তখন এফিসিয়েন্সিকে কদর করা হতো, যে কে কত তাড়াতাড়ি অঙ্ক সলভ করতে পারে, কে কত তাড়াতাড়ি একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারে। এখন আপনি যতক্ষণে টাইপ করবেন একটা কোড, তার আগে জেমিনাই বানিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে দিয়ে দেবে। একেবারে যত তাড়াতাড়ি আপনি টাইপ করে একটা কোয়েশ্চেন ওখানে টাইপ করতেন, তার আগে ও সলিউশন করে দেবে। তো এখন আর এফিসিয়েন্সিকে কেউ কদর করে না, এখন ইনোভেশনকে কদর করে, যে আস্তে আস্তে ভেবে একটা জিনিস করে ইনোভেট করতে পারি, একটা নতুন চিন্তা ভাবনা কি করে আমি দিতে পারি সমাজকে। আর এটা একটা টাইমের পর খুব কঠিন, যে কারণে এখন জব চলে যাচ্ছে, চাকরি কম পাচ্ছে। একদম সেই সমাজে যদি নিজেকে বসে নিতে হয়, এই যে একটা ডাইভার্সিফাইড পার্সোনালিটি তৈরি করা উচিত। একদম। তোর মনে হয় যে ছাত্রছাত্রীরা একটা বাঁধা ধরা ছকে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা করে পড়ে, সেইটা মেনটেন করা উচিত, নাকি একেবারে নিজের মতো করে গুরুত্ব দিয়ে পড়া উচিত? না, আমার মনে হয় জোর করে পড়া একটা টাইমে উচিত। 10 ঘন্টা 12 ঘন্টা যে 8 ঘন্টা পড়ে, ওটা একদম ঠিকই। মানে আমি এর বিরুদ্ধে বলবো না যে আমি অন্যান্য জিনিস পরিমাণে এমন না যে পড়ি না, পড়াটা উচিত। সে তুমি যাই পড়ো না কেন, একটা টাইমের পর এফার্ট দিতে হয়। মানে স্মার্ট ওয়ার্ক তখনই হয় যখন তুমি হার্ড ওয়ার্ক করো। মানে স্মার্ট ওয়ার্ক উইথ হার্ড ওয়ার্ক ছাড়া শুধু স্মার্ট ওয়ার্ক বলে আমারও মনে হয় না যে কোনো কিছু হার্ড ওয়ার্কটা করতে হয়। হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট, দুটো প্যারালাল প্রসেস, মানে একটাকে ছেড়ে আরেকটা এগোনো যায় না, মানে টাইমটা দিতে হবে। একদম। ফারহান, তোর সাথে কথা বলে অনেক বেশি সম্পৃক্ত হলাম। আমি সবসময় বিশ্বাস করি যে শিক্ষকের কাজ শুধু শেখানো নয়, শেখাও। তো আজকের এই কিছু সময় আর কি আমরা যে কথোপকথন বা আলোচনাটা করলাম, সেখান থেকে আমি অনেক বেশি শিখলাম, সম্পৃক্ত হলাম, এবং আমার মনে হয়, আশা করি এই আমার আর তোর কথোপকথনটা বাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা শিখবে, এটা এসওই বাংলাতে যাবে, যারা শিখবে তাদেরও খুব উপকারে লাগবে, এবং একেবারে মানসিক গঠনের ক্ষেত্রে খুব কার্যকরী একটা ভূমিকা নেবে। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বললাম, যে আমাদের পড়াশুনো একেবারে এই যে গতি কেমন হওয়া উচিত, কিভাবে পড়াশুনো করা উচিত, স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, কিভাবে সেমিস্টার সিস্টেমকে পড়বে তারা, এবং তার পাশাপাশি আরও অনেকগুলো বিষয় ইনক্লুড করে আমরা কথা বললাম। আশা করছি তোমাদের অনেক 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 হেল্প করবে এই আলোচনাটা বা এই ফারহানের সাথে সাক্ষাৎকারটি। একটাই রিকোয়েস্ট থাকলো যে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে দেখো, এবং শেষ পর্যন্ত দেখার পর তোমাদের যদি মনে হয় যে ফারহানের এই ভাবধারা, তোমাদের দাদার এই ভাবধারাটা বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়া উচিত, তাহলে আমার রিকোয়েস্ট থাকলো তোমরা প্রত্যেকে এই ভিডিওটিকে একটু শেয়ার করে নিও বন্ধুদের সাথে। ফারহানকে পৌঁছে দিও, ফারহানের চিন্তাভাবনাকে পৌঁছে দিও বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে। ওর এই চিন্তাভাবনা নিয়ে যদি বাংলার ছাত্রছাত্রীরা বেড়ে ওঠে, আগামীতে যদি এই চিন্তাভাবনার প্রতিফলন সমাজে দেখা যায়, তাহলে আশা করি একজন আদর্শ ছাত্রের পাশাপাশি একজন আদর্শ মানুষ পাবো, এবং তার এফেক্ট পড়বে অবশ্যই আমাদের রাজ্য, আমাদের দেশে। আমরা আসলে একটা সুন্দর আগামী পাবো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ ফারহান তোকেও। আর
আমরা তো বাংলা নিয়ে কাজ করি, বাংলার ছেলে মেয়েদের পড়ানোর জন্য কাজ করি, সেই জায়গা থেকে আমাদের একটা একেবারেই বলতে পারিস বেদ বাক্যের মতো একটা আছে যে বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। ওটা যদি তুই একটু বলিস। বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। চলো। আমি আহাদ আলী মোল্লা, আমি ফারহান আলীর বাবা। ওর সম্পর্কে বলতে গেলে শুরু থেকে যদি বলি, একদম জন্মের সময় খুব একটা স্মৃতি ছিল। জন্মের পরে ও গলায় কর জড়িয়ে জন্মানোর ফলে মাথায় অক্সিজেন যায়নি, ফলে ওর খুব খারাপ সিচুয়েশন গিয়েছিল এবং 30 দিন মতো আইসিইউতে ছিল। এবং সেই সময় একটা জুনিয়র ডাক্তার আমাকে বলেছিলেন, ও যে বাচ্চা ও বহুত ইন্টেলিজেন্ট নেই হওয়া। আমি বললাম, আপনাকে ইন্টেলিজেন্সের জন্য দিন, ওকে বাঁচানোর জন্য আমি এখানে ভর্তি করেছি। তো সেটুকু বললাম। আর তারপরে আমার ভেন্টিলেশন খুব প্রয়োজন হয়ে পড়েছিল। তো সে সময় আমার একজন বিডিও সাহেব ছিলেন, অনির্বাণ ধর। উনি এখন রাজ্য সরকারের অর্থ দপ্তরের ভালো পদে আছেন। উনি আবার একটু যোগাযোগ খাটিয়ে, না হলে আমি পারছিলাম না আর। উনি পিজিতে ভর্তি করে দিয়েছিলেন। সেই ছেলে তারপরে 2-3 বছর ওখানে ট্রিটমেন্ট চলেছে ডক্টর অরুণ কুমারের আন্ডারে। তারপরে ওকে আমরা স্কুলে যখন ভর্তি করি, ও 2 বছর 7 মাস বয়স, তখন থেকে স্কুলে যাবো করে কান্না শুরু করেছিল সবাইকে দেখে। এবং সেই সময় আমি স্কুলে ভর্তি করেছিলাম ক্যানিংয়ের ডিপল স্কুলে। সেখান থেকে ওদেরকে ছোটোবেলা থেকে ওই বলার ধরনের বা অন্য সাংস্কৃতিক এতে খুব আগ্রহ, খুব বলতো। এবং তখন থেকে ইন্টেলিজেন্সটা আমরা দেখতাম। ওখানকার কালচারাল প্রোগ্রাম, স্বাধীনতা দিবসে ও ইংরেজিতে বক্তৃতা দিত। তারপর যখন ওকে আমি কর্মসূত্রে বাড়িপুরে চলে আসি, ওকে ওয়েল কিনে ভর্তি করি। ওয়েল কিনে ভর্তি ও তখনও দেখলাম এইসব কালচারাল প্রোগ্রামে স্কুলে অংশ নিত। এবং সেই সময় ও দাদাগিরিতে অংশ নেয় একবার, ক্লাস 2তে পড়ার সময়। তারপর আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সম্বন্ধে জেনে ওখানে ওকে অ্যাডমিশনের ব্যবস্থা করি। অ্যাডমিশন টেস্ট দিয়ে ও চান্স পায় এবং সেখানে গিয়ে ওর আসলে ভিতরে যে সুপ্ত এগুলো ছিল পুরোটা ফুটে উঠেছে ওখানে। ওদের মহারাজদের, মিশনের মহারাজ, মিশনের যে স্যার, তাদের অনুপ্রেরণা, তাদের ভালোবাসায় এবং তাদের গাইডলাইন, শৃঙ্খলাবদ্ধতার মধ্যে দিয়ে ও বেড়ে উঠেছে। এবং ওখানে ও দেখলাম ওর অনেক প্রতিভা। ও শুধু আজকের অষ্টম হয়েছে রাজ্যে সেটা নয়, মাধ্যমিক একাদশ হয়েছিল সেটা নয়, ও তার বাইরে নরেন্দ্রপুর মিশনের হয়ে বহু জায়গায়, বহু প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। এমনকি প্রজেক্ট করে বিজ্ঞান মঞ্চতে প্রথম হয়ে এসছে। তারপরে সত্যেন্দ্র বসু বিজ্ঞান মঞ্চের যে হয় যুক্তিবাদী শাস্ত্রী সংস্থার, বা ক্লাস 5-এ যে কুইজ কন্টেস্ট হয়েছিল 5-এ, আমরা জানতাম না, মিস কন্টেস্ট নিয়ে গেছিলো ডায়মন্ড হারবারে, মহকুমা স্তরে ও ভালো ফল করে এসেছিলো। এরকম কুইজ কন্টেস্ট, তারপরে ওদের যে তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক যেগুলো হয় সবটাই অংশগ্রহণ করতো এবং ভালো বলতো। এই সেদিন ওকে আইডিবিআই ব্যাংকের থেকে ওকে যখন অভ্যর্থনা জানাচ্ছিল, মিশনে সবাই ছিলেন, মহারাজ ডেকে বললেন যে লাস্ট শেষে ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা তুই দিবি। ও বক্তৃতা দিল 2 মিনিট কোনো না ভেবে, এত সুন্দর বললো, সেটাও খুব ভালো লেগেছে। এটা ও খুব মানে মাল্টি ট্যালেন্ট যেটা বললে হয়, সেরকম নিজের সন্তান বলে গর্ব করছি না, এটা ভালো লাগে আর কি। র্যাঙ্ক নিয়েও মাধ্যমিকে যখন 1 নম্বরের জন্য হয়নি, আমাদের ও খুব বলেছিল যে এটা কিছু ব্যাপার না, আমাদের একটু খারাপ লাগছিল। উচ্চ মাধ্যমিকেও প্রথম থেকে বলছিল যে আমার ওই আবার মাধ্যমিকের মধ্যে 1,000 নম্বরের জন্য কেটে যাবে। ওই জন্য আমি আর সেদিন সকাল থেকে প্রস্তুতি ছিলাম না, অফিস যাবো বলে তৈরি ছিলাম। শুধু যখন 6 পর্যন্ত ঘোষণা করেছে, আমি তখন ল্যাপটপে অন করছি, ওর নাম্বারটা দেখবো। সঙ্গে সঙ্গে ওর নামটা শুনলাম, শুনে যে অনুভূতি, ওরা দুজন খুব আনন্দ হয়েছে। আমি আর অনুভূতি প্রকাশ করার মাঝখানেই আমার মিশন থেকে ফোন আসলো, ওকে নিয়ে চলে আসুন। তারপরে চলে গেলাম। মানে সেদিন আমার বন্ধুরা বললো যে তুই আজকে একটা ভালো দিনে তো দাড়ি সেভ করা নেই কেন? আমি বললাম আমি জানতাম না ও র্যাঙ্ক করবে। ও বলেছিল 1-2 এর মধ্যে কেটেও যেতে পারে, ঠিক নেই কখন কি হবে। সেটা র্যাঙ্কে চলে আসলো। আনন্দ যে পাইনি তা নয়, আমি আনন্দ হয়তো উচ্ছ্বসিতভাবে প্রকাশ করি না, কিন্তু আমার যথেষ্ট আনন্দ হয়েছে এবং চোখ চলচল করছিল এই সময়, খুব ভালো লেগেছে আর কি। এখনও চারদিক থেকে যে অভ্যর্থনা জানাচ্ছে, সবাই যে ভালোবাসছে, সেটা কম আনন্দের নয় আর কি।